শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে চেনা অচেনা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আলোচনা করব ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এবছর তোমরা যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের ইন্টারডিসিপ্লিনারি বাংলা রয়েছে সেই ইন্টারডিসিপ্লিনারি বাংলার ফার্স্ট ইউনিট নিয়ে আলোচনাটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আমাদের টপিক হচ্ছে বাংলা বিজ্ঞান সাহিত্যের সূচনা পর্ব। তো আজ আমরা বাংলা বিজ্ঞান সাহিত্যের সূচনা এবং এর বিকাশে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন তাদের সম্পর্কে আলোচনা করব। তো বাংলা সাহিত্য শুধুমাত্র কবিতা, উপন্যাস বা নাটক নয়, বিজ্ঞান চর্চার এক সমৃদ্ধ ইতিহাসও এর মধ্যে লুকিয়ে আছে। তো প্রথমে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে সূচনা এবং কলিকাতা স্কুল বুক সোসাইটি। তো বাংলায় বিজ্ঞান সাহিত্যের পথ চলা শুরু হয় 19 শতকের প্রথম দিকে। তো এর পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কলিকাতা স্কুল বুক সোসাইটির, যা 1817 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ছিল স্কুল শিক্ষার্থীদের জন্য সহজলভ্য এবং উন্নত মানের পাঠ্যপুস্তক তৈরি করা। তো এই উদ্যোগের ফলস্বরূপ বিভিন্ন বিষয়ের উপর বই প্রকাশিত হতে শুরু করে, যার মধ্যে বিজ্ঞানেরও বহু বই ছিল। এই বইগুলো বাংলায় বিজ্ঞানের মৌলিক ধারণাগুলো ছড়িয়ে দিতে সাহায্য করেছিল। তারপর সাময়িক পত্রের কথা আমরা বলতে পারি, যেটা আমাদের সিলেবাসে রয়েছে দিক দর্শন থেকে বিদ্যা দর্শন পর্যন্ত। বাংলায় এই বিজ্ঞান সাহিত্য বিকাশে এই সাময়িক পত্রগুলোর ভূমিকা ছিল অপরিসীম। যেমন দিগদর্শনের কথা যদি আমরা বলি, যে 1818 সালে শ্রীরামপুর বেপটিস্ট মিশন থেকে এটা প্রকাশিত হয়েছিল। তো বাংলা ভাষায় প্রথম মাসিক সাময়িক পত্র ছিল এই দিগদর্শন। এতে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ স্থান পেত। যদিও এটি মূলত শিক্ষার্থীদের জন্য প্রকাশিত হতো, তবুও এর বিজ্ঞান বিষয়ক লেখাগুলো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ভিত্তি স্থাপন করেছিল। তো দিগদর্শন সম্পর্কে তোমাদের যে কোনো ধরনের এমসিকিউ আসতে পারে এবং সেই এমসিকিউগুলো অবশ্যই আমার এই আলোচনাটার উপর বেস করে তোমরা আনসার করবে। প্রথমত সালটা মনে রাখবে, কোথায় থেকে এটা প্রকাশিত হয়েছিল সেটা মনে রাখবে, এগুলোর উপর এমসিকিউ অবশ্যই তোমাদের আসবে। তারপর সমাচার দর্পণ রয়েছে। তো এটিও শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত একটা সাপ্তাহিক পত্রিকা ছিল। প্রশ্ন আসতে পারে যে সমাচার দর্পণ ছিল একটি মাসিক পত্রিকা, একটি সাপ্তাহিক পত্রিকা, একটি ত্রৈমাসিক পত্রিকা, তাহলে অবশ্যই তোমাদের আনসার করতে হবে এটা ছিল একটা কি সাপ্তাহিক পত্রিকা। তো এতে বিজ্ঞানের নানা বিষয় নিয়ে লেখা হতো, যা সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করতে সাহায্য করেছিল। নেক্সট আরেকটা পত্রিকা যেটা ছিল বিদ্যা দর্শন। পত্রিকাটি 1842 সালে অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। মনে রাখতে হবে কার সম্পাদনায়, উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। তো এটা ছিল বিজ্ঞান বিষয়ক একটা পূর্ণাঙ্গ মাসিক পত্রিকা। তাহলে এই সমাচার দর্পণ কি সাপ্তাহিক পত্রিকা ছিল, না মাসিক পত্রিকা ছিল, না ত্রৈমাসিক পত্রিকা ছিল? এটা ছিল কি একটা মাসিক পত্রিকা। তো এতে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের মতো যে বিষয়গুলো, ওইগুলোর উপর বিভিন্ন প্রবন্ধ প্রকাশিত হতো। এটি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটা নতুন দিগন্ত উন্মোচন করেছিল এবং সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিগণ রয়েছেন, বাংলায় বিজ্ঞান চর্চাকে যারা ব্যক্তিগত অবদান দিয়ে সমৃদ্ধ করেছেন। তো তাদেরকে নিয়ে আমরা এখন আলোচনা করব। তাদের মধ্যে কয়েকজন বিখ্যাত রয়েছেন। তাদের মধ্যে প্রথমত রয়েছেন অক্ষয় কুমার দত্ত, যিনি 1820 থেকে 1886 এই সময়ের মধ্যে যিনি আবির্ভূত হয়েছিলেন। তো অক্ষয় কুমার দত্তকে বাংলা ভাষায় বিজ্ঞান সাহিত্যের প্রথম সার্থক রূপকার বলা হয়। তিনি বিজ্ঞানকে সহজ এবং সরল ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছেন। তার বিখ্যাত গ্রন্থ রয়েছে বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার। তো এটা তার বিখ্যাত একটি গ্রন্থ। তো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এক নতুন মাইলফলক হিসেবে কিন্তু এই গ্রন্থটা পাঠক সমাজে সমাদৃত। তিনি যুক্তি এবং পর্যবেক্ষণকে বিজ্ঞান চর্চার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট আমরা বলতে পারি আচার্য জগদীশচন্দ্র বসুর কথা, যিনি 1858 থেকে 1937 এই খ্রিস্টাব্দের মধ্যে যিনি ছিলেন। তো স্যার জগদীশচন্দ্র বসু শুধুমাত্র একজন বাঙালি বিজ্ঞানী ছিলেন না, তিনি বাংলা ভাষায় বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য কাজ করেছেন।
তিনি গাছের জীবন এবং সংবেদনশীলতা নিয়ে গবেষণা করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন। গাছের যে প্রাণ আছেন, কোন বিজ্ঞানী প্রমাণ করেছিলেন? আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসছি, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। তো তার বিখ্যাত গ্রন্থের নাম কি? অব্যক্ত। এই অব্যক্ততে তিনি বাংলা ভাষায় বিজ্ঞানের জটিল যে বিষয়গুলো ওইগুলো সাহিত্যের ছোঁয়ায় প্রকাশ করেছেন। তাহলে অব্যক্ত বইটি কে লিখেছেন, গ্রন্থটি কে রচনা করেছেন? জগদীশচন্দ্র বসু। তোমাদের মনে রাখতে হবে। তো এটা প্রমাণ করে যে বাংলা ভাষা বিজ্ঞান প্রকাশের জন্য যথেষ্ট উপযোগী ছিল। এরপর আমরা আলোচনা করব আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা নিয়ে, যিনি 1861 থেকে 1944 খ্রিস্টাব্দের মধ্যে ছিলেন। তো আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তার বিখ্যাত একটা অবদান ছিল বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা হিসেবে। তো শুধুমাত্র যে এই বেঙ্গল কেমিক্যালস তিনি প্রতিষ্ঠা করেছেন এটাই না, তিনি বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় একজন পথিকৃৎ হিসেবে পরিচিত। তার বিখ্যাত একটা গ্রন্থ হিন্দু রসায়নের ইতিহাস, মনে রাখবে। তাহলে হিন্দু রসায়নের ইতিহাস গ্রন্থটা কে লিখেছেন? এটা লিখেছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তো বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ে গবেষণাধর্মী রচনার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তার এই গ্রন্থটা বিশেষভাবে সমাদৃত। তিনি বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলা ভাষায় লেখালেখির গুরুত্ব তুলে ধরেছেন বিজ্ঞান বিষয়ক বিভিন্ন লেখালেখির মধ্য দিয়ে। এরপর আমরা আলোচনা করব সত্যেন্দ্রনাথ বসুকে নিয়ে, যিনি 1894 থেকে 1974 এই খ্রিস্টাব্দের মধ্যে ছিলেন। তো বিখ্যাত পদার্থবিজ্ঞানী হিসেবে এই সত্যেন্দ্রনাথ বসু, তিনি আইনস্টাইনের সাথে যৌথভাবে বুশ আইনস্টাইন পরিসংখ্যান তত্ত্ব আবিষ্কার করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুশ আইনস্টাইন পরিসংখ্যান তত্ত্ব কে আবিষ্কার করেছেন? তো এটা আবিষ্কার করেছেন বিখ্যাত পদার্থবিজ্ঞান সত্যেন্দ্রনাথ বসু, এবং তার সাথে ছিলেন আইনস্টাইন। তো তিনি বিজ্ঞানকে বাংলায় বোঝানোর জন্য অসংখ্য প্রবন্ধ এবং বক্তৃতাও দিয়েছেন। তার কাজ প্রমাণ করে যে বাংলা ভাষা আধুনিক এবং জটিল বৈজ্ঞানিক ধারণা প্রকাশের জন্য সমানভাবে সক্ষম ছিল। তিনি বিজ্ঞান চর্চাকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এবং এই বিজ্ঞানকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো পদার্থবিজ্ঞানে মৌলিক কণার ভূষণ নামকরণটি তারই কিন্তু সম্মানার্থে করা হয়েছে। তো এই মহান ব্যক্তিরা, যাদেরকে নিয়ে আমরা আলোচনা করলাম, তাদের কাজের মাধ্যমে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা একটা নতুন ধারা তৈরি করেছে, যা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। তো বাংলা বিজ্ঞান সাহিত্য শুধুমাত্র তত্ত্ব সরবরাহ করে না, বরং এটি আমাদের কৌতূহল বাড়াতে এবং বিশ্বকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। তো এই ছিল আমাদের ফার্স্ট ইউনিটে টপিকগুলো, যেগুলোর উপর তোমাদের অবশ্যই আলোচনা বোঝা অবশ্যই দরকার। তা না হলে এই ইউনিট থেকে এমসিকিউ তোমাদের ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এইভাবে প্রত্যেকটা ইউনিট সম্পর্কে যদি তোমাদের ক্ষুদ্র পরিসরেও ধারণা থাকে, তাহলে মনে হবে যে না, ইন্টারডিসিপ্লিনারি এই সাবজেক্টটা তোমরা ভালোভাবে পড়েছো এবং পরীক্ষাতে একটা কনফিডেন্স নিয়ে যেতে পারবে। যাই হোক, আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনে তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের উন্নত মানের স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। আসন্ন ফাইনাল পরীক্ষায় কী কী ধরনের প্রশ্ন আসতে পারে ওইগুলোর উপর সাজেশন দেওয়া রয়েছে, তার উত্তর দেওয়া রয়েছে। এমনকি তোমাদের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রেরও এখানে সমাধান রয়েছে, বা যে প্রশ্নগুলো কলেজ থেকে দেওয়া হয় আমাদের এই প্ল্যাটফর্মে সলিউশন করে দেওয়া হয়, এবং তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় কলেজ থেকে ওইগুলো এখানে সলিউশন করে দেওয়া হয়। অর্থাৎ ঘরে বসে তোমরা একটি অনুকূল পড়ার পরিবেশ তোমরা পাবে, যেখানে তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষা সাজেশন থেকে শুরু করে ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ সমাধান আমাদের এই প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে। যদি কেউ আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে পারো, গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারো এবং বিস্তারিত জানতে যোগাযোগ করো এই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। তো আজকের মতো এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে, আলোচনা নিয়ে।